খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোটার তালিকা সংশোধনে বড় ধাক্কা, শুনানিতে ডাক পড়েছে কাদের জানেন? ভূপেন হাজারির খ্যাতি যার রেখায় তাঁর ভাগ্নে পার্থ চট্টোপাধ্যায়ের কোয়ালিফিকেশন জানেন? 31শে ডিসেম্বরের পর বদলে যাচ্ছে আধার কার্ডের নিয়ম, বড় বিপদে পড়ার আগেই জানুন এই গুরুত্বপূর্ণ তথ্য। মাধ্যমিক পাশে ভারতীয় রেলে চাকরির সুযোগ, শূন্যপদ 22,000। খসড়া ভোটার তালিকা নিয়ে শুনানি শুরু শনিবার, কোথায় হবে, কাদের ডাকা হবে, জানালো নির্বাচন কমিশন। লাগবে না হোটেল, অগ্নিকর্ণা পার্কে 200 টাকাতেই দুষ্টুমির ব্যবস্থা, দায়িত্ব নিয়ে আসরে বনগাঁর পৌরপ্রধান। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকা সংশোধনে বড় ধাক্কা, শুনানিতে ডাক পড়েছে কাদের জানেন? পশ্চিমবঙ্গে ভোটারদের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার শুরু হতে চলেছে শুনানি পর্ব। আগামী 27শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুনানির প্রথম পর্যায়ে ডাকা হবে সেই সব ভোটারদের যাদের তথ্য 2002 সালের ভোটার তালিকা ধরে ম্যাপিং করা সম্ভব হয়নি। এই ধরনের ভোটারের সংখ্যা রাজ্যে প্রায় 30 লক্ষ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ম্যাপিং না হওয়া এই 30 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 10 লক্ষ ভোটারের কাছে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। প্রথম পর্যায়ে এই ভোটারদের এই শুনানিতে হাজির হতে বলা হবে। জানা গেছে, এই সব ভোটারদের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায়নি। শহর থেকে জেলা, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল ও কলেজে এই শুনানির কাজ সম্পন্ন করা হবে। এর আগে নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধনের খসড়া ভোটার তালিকায় প্রকাশ করে, যেখানে রাজ্য জুড়ে 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে জানা গেছে। এই প্রেক্ষিতেই শুরু হচ্ছে শুনানি পর্ব। শুনানি পর্বের কাজ তদারকির জন্য নির্বাচন কমিশন প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই মাইক্রো অবজারভাররা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এ বিষয়টি নিয়ে গতকালই নির্বাচন কমিশনের সঙ্গে হওয়া বৈঠকে আপত্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বাইরের রাজ্য থেকে আসা কেন্দ্রীয় কর্মচারীরা ভাষাগত সমস্যার মুখে পড়তে পারেন, যার ফলে শুনানি প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, রাজ্যের বাস্তব পরিস্থিতি ও স্থানীয় ভাষা না জানলে ভোটারদের সঙ্গে যোগাযোগের সমস্যা তৈরি হতে পারে, যা গোটা শুনানি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। ভূপেন হাজারিকার খ্যাতি যার লেখায় তাঁর ভাগ্নে পার্থ চট্টোপাধ্যায়ের কোয়ালিফিকেশন জানেন? আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। কিশোর কুমারের কণ্ঠের জাদুতে আজও বাঙালির অত্যন্ত প্রিয় গানগুলির একটি এই গান, যার কলমে ছোঁয়ায় এই হৃদয়স্পর্শী গান পেয়েছে বাঙালি। তিনি গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়। তাঁর অসংখ্য গানই বাঙালির হৃদয় ছুঁয়ে যায়। ভূপেন হাজারিকার বিখ্যাত সব গানের গীতিকার তিনি। গত প্রায় 3.5 বছরে সেই শিবদাস বন্দ্যোপাধ্যায়ের নাম অন্য কারণে বাঙালি বেশ কয়েকবার শুনেছে। সেই নাম শোনা গিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গলায়, যিনি আদালতে দাঁড়িয়ে তাঁর বংশগৌরবের কথা বলতে গিয়ে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেছেন। তিনি যে বিখ্যাত এই গীতিকারের ভাগ্নে, সেই পরিচয় তুলে ধরেছেন। নিজের বংশগৌরবের কথা জানাতে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা কী? নির্বাচনী হলফনামায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কি জানিয়েছেন? বেহালা পশ্চিমের গত 25 বছরের বিধায়ক পার্থর জন্ম 1952 সালের 6ই অক্টোবর। নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছেন, 1970 সালে নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর আশুতোষ কলেজে ইকোনমিক্স অনার্সে ভর্তি হন। 1973 সালে স্নাতক হন। এরপর 1981 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করেন। MBA করার পাশাপাশি আইন নিয়ে পড়াশোনা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 1982 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে LLB করেন। বছর 5 পর ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি থেকে PMR করেন।
2015 সালে রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে ডক্টরেট করেন তিনি। রাজনীতির কারবারিরা বলছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার নজর কাড়ার মতো। তবে শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁর পিএইচডি করা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিরোধীরাও খোঁচা দিতে ছাড়েনি। 21 বিধানসভা নির্বাচনের পর শিক্ষা দপ্তর থেকে তাঁকে সরানো হলে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন পার্থ। 2022 সালের 22শে জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। 3 বছর 3 মাসের বেশি পর জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন তিনি। তবে জেলে থাকাকালীন আদালতে একাধিকবার মামা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে দেখা গেছে পার্থকে। মামার কথা বলে জামিনের পক্ষে সওয়ালও করেন। জামিন পেতে প্রয়াত মামাকে পাশে টেনে এনেছেন তিনি। দাবি করেন কোনো অন্যায় করেননি। 31শে ডিসেম্বরের পর বদলে যাচ্ছে আধার কার্ডের নিয়ম। বড় বিপদে পড়ার আগেই জানুন এই গুরুত্বপূর্ণ তথ্য। 31শে ডিসেম্বরের মধ্যরাত থেকে আধার কার্ডের একাধিক নিয়মে বড়সড় বদল আনতে চলেছে ইউআইডিএআই। জালিয়াতি রুখতে 1 ডিসেম্বর থেকে চালু হয়েছে নতুন ডিজাইনের আধার কার্ড, যেখানে কেবল ছবি ও কিউআর কোড থাকবে। এছাড়া ডিজিটাল ভেরিফিকেশনে জোর দিয়ে কাগজের ফটোকপি জমা দেওয়ার প্রবণতা কমানো হচ্ছে। ফেস অথেন্টিকেশন এখন আইনি স্বীকৃতি পাওয়ার ব্যাংকিং ও সরকারি পরিষেবায় পরিচয় যাচাই আরও সুরক্ষিত হবে। আধার ও প্যান লিঙ্ক করার চূড়ান্ত সময়সীমা 31শে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। অন্যথায় প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে। পাশাপাশি 10 বছরের পুরনো আধার কার্ডের তথ্য আপডেট করা এখন বাধ্যতামূলক। নাম, জন্ম তারিখ ও ঠিকানা হালনাগাদ না থাকলে কার্ডের বৈধতা সংকটে পড়তে পারে। সাধারণ মানুষকে হয়রানি এড়াতে দ্রুত এই কাজগুলি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। মাধ্যমিক পাশে ভারতীয় রেলে চাকুরির সুযোগ। শূন্যপদ 22,000। ভারতীয় রেলে চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। খুব শীঘ্রই 2026-এর বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে 22,000-এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সূত্রের খবর, সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়েছে এবং খুব তাড়াতাড়ি অফিসিয়াল নোটিফিকেশনে আবেদনের তারিখ, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণ বিবরণ জানানো হবে। আগ্রহী প্রার্থীরা আরআরবি এর আঞ্চলিক অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই নিয়োগ অভিযানে গ্রুপ ডি বিভাগের বিভিন্ন পদে কর্মী নেওয়া হবে। শূন্য পদের সংখ্যা 22,000-এর বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে এবং আলাদা আলাদা আরআরবি অঞ্চলের মাধ্যমে পরিচালিত হবে। প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা আবশ্যক। কিছু নির্দিষ্ট পদের ক্ষেত্রে আইটিআই বা সমমানের কারিগরি যোগ্যতা প্রয়োজন হতে পারে। বয়সসীমা সাধারণভাবে 18 থেকে 33 বছরের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদনকারীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। নিয়োগে একাধিক ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপে থাকবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক দক্ষতা পরীক্ষার জন্য ডাকা হবে। পিএটি সফলভাবে পাশ করার পর নথি যাচাইকরণ এবং শেষে মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সিবিটি পরীক্ষায় সাধারণত গণিত, বিজ্ঞান, সাধারণ সচেতনতা এবং যুক্তি ও সাধারণ বুদ্ধিমত্তা বিষয় থেকে প্রশ্ন আসে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে এখন থেকেই পরীক্ষার সিলেবাস ও প্যাটার্ন বুঝে পড়ানো শুরু করা উচিত। নিয়মিত অনুশীলন, আগের বছরের প্রশ্নপত্র সমাধান এবং মক টেস্ট দেওয়া সফলতার জন্য সহায়ক হবে। সবশেষে বলা যায়, আরআরবি গ্রুপ ডি 2026 ভারতীয় রেলে স্থায়ী চাকরির সুযোগ খুঁজছেন এমন লক্ষ লক্ষ প্রার্থীর জন্য একটি বড় সুযোগ। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের পরে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। খসড়া ভোটার তালিকা নিয়ে শুনানি শুরু শনিবার। কোথায় হবে, কাদের ডাকা হবে, জানালো নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর এবার শুরু হচ্ছে ভোটারদের শুনানি। যাদের তথ্য পুরনো তালিকার সঙ্গে মেলেনি তাদের প্রথম দফায় ডেকে পাঠানো হবে। সেই লক্ষ্যেই রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি। প্রায় 10 লক্ষ নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন চলছে শুনানির জন্য সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ পাঠানোর কাজ। কমিশন সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত প্রায় 10 লক্ষ নোটিশ জারি হয়ে গেছে। আগামী 27শে ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু হবে। সেই প্রস্তুতি এখন চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কমিশন সূত্রে খবর, 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাদের কোনো ম্যাপিং করা যায়নি, প্রথম পর্যায়ে তাঁদের এই শুনানির জন্য ডাকা হবে। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় 30 লক্ষ। শুনানি কোথায় হবে তাও ঠিক করেছে কমিশন। সিইও দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতার বিভিন্ন সরকারি অফিস এবং কলেজ বিল্ডিংয়ে ভোটারদের শুনানি হবে। জেলার ক্ষেত্রে এই শুনানি চলবে বিডিও অফিস এবং ব্লক স্তরের বিভিন্ন দপ্তরে। সংশ্লিষ্ট এলাকার ডিইওর সঙ্গে আলোচনা করে ইআরওরাই শুনানি কেন্দ্রের জায়গা চূড়ান্ত করবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ রাখতে প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তাঁদের নোটিশ পাঠানো হয়েছে। সিইও দপ্তর সূত্রে খবর, আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে 2 দফায় এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হবে। মাইক্রো অবজারভারদের মূল কাজ হবে ভোটারদের শুনানি পর্বে কমিশনের হয়ে নজরদারি করা। কমিশন সূত্রে জানা গেছে, এই মাইক্রো অবজারভারেরা সকলে কেন্দ্রীয় সরকারি কর্মী। গত 12 ডিসেম্বর সিইও দপ্তর মাইক্রো অবজারভার নিয়োগের অনুমতি চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল। পরে সেই অনুমতিও পাওয়া যায়। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে এই নিয়োগ করা হচ্ছে। কমিশন সূত্রে আরও জানা গেছে যে যারা মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হচ্ছে তারা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। প্রথমে জানানো হয়েছিল প্রয়োজনে অন্য রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও আনা হতে পারে, তবে সোমবার সিইও দপ্তর স্পষ্ট করে জানায়, এই দফায় নিয়োগপ্রাপ্ত সকল মাইক্রো অবজারভাররাই এই রাজ্যেরই। এই আবহে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরে দলীয় বুথ স্তরের এজেন্টদের নিয়ে সভায় তিনি অভিযোগ করেন, মাইক্রো অবজারভার পদে দিল্লির লোক নিয়োগ করা হচ্ছে। মমতার বক্তব্য, তিনি শুনেছেন কেন্দ্রীয় সরকারের অনেক কর্মীকে এই কাজে আনা হয়েছে, তাই প্রতিটি এলাকায় কারা নিয়োগ পেয়েছেন, তারা কোন দপ্তরে কাজ করবেন এবং কোথায় থাকবেন, সব তথ্য জানতে চান তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যকে না জানিয়ে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এই পদক্ষেপ নিয়েছে। লাগবে না হোটেল, অগ্নিকন্যা পার্কে 200 টাকাতেই দুষ্টুমির ব্যবস্থা। দায়িত্ব নিয়েই আসরে বনগাঁর পৌর প্রধান। দায়িত্বভার নিয়েই বনগাঁ পৌরসভার দায়িত্বে থাকা অগ্নিকন্যা পার্কে নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন বর্তমান চেয়ারম্যান দিলীপ মজুমদার। শুধু তাই নয়, পার্ক পরিদর্শনে গিয়ে হাতে নাতে অনৈতিক কাজ ধরার দাবি পৌর চেয়ারম্যান। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠ। তার পাল্টা দাবি, সমস্ত কাজই স্বচ্ছতার সঙ্গে হয়েছে। বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগ, পাল্টা অভিযোগ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, বর্তমান চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান দুজনেই তৃণমূলের। দুর্নীতি হলে অবশ্যই তা তদন্ত করে দেখতে হবে। দীর্ঘ টালবাহানার পর গত কয়েকদিন আগে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন গোপাল শেঠ। নতুন চেয়ারম্যান নির্বাচিত হন দিলীপ মজুমদার। সোমবার চেয়ারম্যান হিসাবে প্রথম কাজ শুরু করেছেন তিনি। দায়িত্ব নিয়েই পুরো দমে কাজে নেমে পড়েছেন দিলীপ মজুমদার। সামনেই বড়দিন 25শে ডিসেম্বর। অগ্নিকন্যা পার্কে প্রচুর মানুষের সমাগম হয়। সেই কারণে সোমবার সন্ধ্যাতেই কাউন্সিলরদের নিয়ে অগ্নিকন্যা পার্ক পরিদর্শন করেন পৌর চেয়ারম্যান। পার্কের অবস্থা দেখে রীতিমতো আশ্চর্য হন। এই অগ্নিকন্যা পার্ক নিয়ে বিতর্ক। দিলীপ বাবু বলেন, আমরা জানতে পারলাম দীর্ঘদিন ধরে এই পার্কের মধ্যে অনৈতিক কাজ হচ্ছে। 200 টাকা করে শোয়ার চেয়ার ভাড়া পাওয়া যাচ্ছে পার্কের মধ্যে। এমনকি আশেপাশে অনেক আপত্তিকর জিনিসপত্র পড়ে রয়েছে বলেও দাবি নয়া পৌর চেয়ারম্যানের। দিলীপ বাবুর কথায়, পার্ক বিভিন্ন ইভেন্ট বিকল হয়ে পড়ে আছে, আর সেগুলির নামে ফলস বিল দেখিয়ে পৌরসভার প্রায় 22 কোটি টাকা তছরূপ করা হয়েছে। প্রাক্তন চেয়ারম্যান ঘনিষ্ঠ 7 জনের একটি র্যাকেট এই কাজ করেছে। বিষয়টি তদন্ত হবে বলেও জানিয়েছেন নয়া চেয়ারম্যান।
বেহাল অবস্থা পার্কের, যদিও অভিযোগ অস্বীকার করে প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, পৌরসভায় যদি কোনো কাজ হয় তার জন্য ইঞ্জিনিয়ার আছে, অর্থ দপ্তরের পারমিশন নিতে হয়, সমস্ত কাজ স্বচ্ছতার সঙ্গে হয়েছে। তার কথায় 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত কত টাকা এদিক ওদিক হয়েছে তার জন্য আমি নিজে তদন্ত চেয়েছিলাম। এর মধ্যে 1.5 মাসের ছুটিতে ছিলাম, এতদিন সব ঠিক ছিল, তাহলে এর মধ্যে কিভাবে অগ্নিকন্যা পার্কে অনৈতিক কাজ হলো? প্রশ্ন প্রাক্তন চেয়ারম্যানের। এ বিষয়ে নাম না করে শাসক দলের অন্য গোষ্ঠীর দিকেই অভিযোগের আঙুল তার। গোপাল বাবুর কথায় এর মধ্যে কারা এই ঘটনা করলো সেটা বুঝতে হবে। পার্কে নর্দমায় ছড়িয়ে আবর্জনা, এ বিষয়ে বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল বলেন, বর্তমান চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যান দুজনেই তৃণমূল, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আনছেন, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, দুর্নীতি হলে তা তদন্ত করে দেখতে হবে।